নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম এক নতুন ভিডিও নিয়ে। ভয়েস চেঞ্জের যে পার্ট ওয়ানটা হয়ে গেছে, আজকে হবে ভয়েস চেঞ্জের পার্ট টু। এই ভয়েস চেঞ্জের পার্ট টুতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ হয় এবং কি করে কোশ্চেন মার্ক, যেগুলো ইন্টারোগেটিভ বলা হয়, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর কী করে ভয়েস চেঞ্জ হয় আমরা সেগুলো শেখার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সটা করতে থাকি। তার আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বা কীভাবে গঠিত হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে তাকে প্রথমে অবশ্যই একটা ভার্ব রাখতে হবে, মানে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষ হবে ফুল স্টপ দিয়ে। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স হতে গেলে বিগিনস উইথ আ ভার্ব, তারপরে ফলো ফুল স্টপ, মানে একটা ফুল স্টপ শেষ থাকতে হবে। এটা আমি সেন্টেন্সের ক্লাসে আগেও বলেছি, আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন। এছাড়াও দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলে দিই, কেমন হবে, ডু ইট। দেখুন, ডুটা কিন্তু ভার্ব আর শেষে দেখুন ফুল স্টপ আছে, এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো যদি বাক্য থাকে ভয়েস কেমন হয় আমরা প্রায় সবাই এইটা জানি। হয়তো সাপোজ মনে করুন ডু ইট দিচ্ছে, ঠিক আছে, এটা মনে করুন ভয়েস করতে দিল, তখন আমরা প্রায় কি করি বা করতামও আগে, ইউ আর অর্ডার্ড টু ডু ইট, এটাই করতাম। বা যদি অর্ডার, বা মনে করুন শুধু এইটাকে মনে করুন নেই এটা এখন, ঠিক আছে, শুধু এইটা দেখুন, বা ইউ আর রিকোয়েস্টেড, যদি কোনো রকম রিকোয়েস্ট বোঝাতো, ইউ আর রিকোয়েস্টেড টু বলে দিয়ে আবার ওরকম একটা বাক্য হয়ে যেত, ইউ আর অ্যাডভাইস টু বলে হয়ে যেত আবার একটা বাক্য, মানে যেটাই প্রশ্ন থাকতো যদি সেটা দিয়ে অ্যাডভাইস বোঝাতো, তাহলে কি হতে পারতো, ইউ আর আস্কড অর টোল্ড টু। এবার দেখুন বাক্যটা, যেটা আমার প্রশ্ন হচ্ছে, ডু ইট মানে এটা করো, এই বাক্যের ভার্ব কোনটা, ডু, ডু ভার্ব। এবার ভয়েসের নিয়ম হোক বা যাই হোক, ভয়েস মানে ভার্বের থার্ড ফর্ম করতে হবে আপনাকে, সেটা যে কোনো পদ্ধতিতে ভার্বের থার্ড ফর্ম করে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। এবার যদি ধরুন এই ডু ইটটাকে করছি, যে ইউ আর অর্ডার টু ডু ইট, দেখুন অর্ডারটা কিন্তু আমি বাদ থেকে আনছি, তার সঙ্গে ইডি লাগিয়ে অর্ডারকে পাস্ট টেন্স করা হচ্ছে, কিন্তু ডুটা কিন্তু সেই যেই কে সেই ডুই বসে গেছে, তাহলে এটা কী করে ভয়েস চেঞ্জ হলো, তাই কি না? ভালো করে ভয়েস চেঞ্জ মানে ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু যদি আমি এখানে ডু ইটকে ভয়েস চেঞ্জ করতে যাই, ইউ আর অর্ডার টু ডু ইট, তাহলে কি ডুটা তো আর চেঞ্জ হলো না, ডানে চেঞ্জ হলো কোনটা, অর্ডার। অর্ডারটা কিসে চেঞ্জ হয়ে গেল, অর্ডার, মানে ভিত্তিতে চেঞ্জ হয়ে গেল, সেটা কোনটা হলো না, অর্ডার। বাদ থেকে একটা আমি এক্সট্রা করে ভার্ব এনে, কিন্তু মেন যে ভার্ব তাকে আমি ভিত্তি করলাম না, যার ফলে এই নিয়মটা বর্তমানে অনেক পরিমাণ, অনেক মাপে কমে গেছে। মানে কমে গেছে বলতে কি, এইটা এখনো হয়তো অনেক জায়গাতে দেখা যায় ভুল দিয়ে দেয়, বা এটাও খুব একটা এখন আর প্রায়োরিটি পায় না। তাহলে এটা কী করতে হবে, আমি বলছি দেখুন। তবে ইউ আর অর্ডার, ইউ আর অ্যাডভাইস, এগুলো যে হয় না তা কিন্তু নয়, হয়, কিন্তু এমন এমন কিছু ক্ষেত্র হয় যেখানে হয়তো ইউ আর অর্ডার টু ছাড়া সম্ভবই নয় কোনো রকম, বা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর আস্কড অর টোল্ড, এইটা ছাড়া তো সম্ভবই নয়, সেই রকম ক্ষেত্রে হয়। আগে আমি ডু ইট, যেটা একদম সঠিক নিয়ম, সেটাকে দেখে দিই, তারপরে কোথায় ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড এগুলো হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই যে ডু ইটটা বললাম, প্রথমে ভয়েসের নিয়মে কি ছিল, যে প্রথমে আগে আমাকে খুঁজতে হবে কি, প্রথমে খুঁজতে হবে অবজেক্ট। অবজেক্ট কি করে খুঁজে পায় না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। ডু মানে কি, করা। প্রশ্ন করুন কি করে, এই ভার্ব তো ডু, ডু মানে করা, কোন একটা কাজ করা, যে কি করে না, ইহা করে বা এটি করে, আমি পেয়ে গেলাম অবজেক্টটা, তাই তো। এবার যখনই লেট দিয়ে থাকবে, সরি, যখনই ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ভার্ব দিয়ে শুরু হবে বাক্য, মনে রাখবেন লেটের নিয়ম। লেটের নিয়ম কি না, লেট প্লাস অবজেক্ট প্লাস বিইবি প্লাস ভি3, এই নিয়মটা মনে রেখে দেবেন। কেমন দেখুন, লেট, লেটকে লেট বসে যাবে, লেট। এবার বলছে অবজেক্ট, আমি খুঁজে রাখছিলাম এখানে অবজেক্ট ইট, লেট ইট, অবজেক্ট লেট দিয়ে দিলাম, অবজেক্ট এবার বি, বি বলতে বিইবি বসে যাবে, ভি3, ডুয়ের ভি3 ডান, লেট ইট বি ডান, এটা হয়ে গেলে সঠিক উত্তর। আবার যদি দেখেন, হয়তো রিকোয়েস্ট দিয়ে দিলাম, হয়তো সাপোজ দেখুন,
প্লিজ গিভ মি আ পেন। প্লিজ গিভ মি আ পেন। এবার আপনাদের মনে হতে পারে যে প্লিজ তো প্রথমে আছে আর প্লিজ তো ভার্ব নয়। প্লিজ ভার্ব নয় ঠিক কথা, কিন্তু প্লিজ দ্বারা আমরা বুঝতে পারছি রিকোয়েস্ট করছে, তাই কি না? তাহলে যদি আমি এইটাকে ছেড়ে দিই, প্লিজকে যদি বাদ দিয়ে দিই, দেখুন প্রথমে গিভ আছে। প্রথমে তাহলে গিভ মানে কি? দেওয়া কোনো কিছু, দেওয়া মানে ভার্ব, মানে বাংলায় ক্রিয়াপদ। তাহলে এটার উত্তর কি হবে? ওই একই রকম হবে। দেখুন লেট, আগে দেখে নিই কোনটা কি ভার্ব। এটা তো ভার্ব প্রথমে পেয়ে গেলাম। গিভ কাকে দিবে? মি, এটাকেও আপনারা অবজেক্ট ধরতে পারেন, বা কি দিবে? এ পেন, এটাকেও ধরতে পারেন। তবে চেষ্টা করবেন একদম ভার্বের পরে যে থাকবে তাকে সবসময় অবজেক্ট হিসেবে ধরতে। এবার যদি আপনি বলেন যে আমি যদি এ পেন ধরি, তাহলে ভুল না, কিন্তু আপনি চেষ্টা করবেন ভার্বের পাশে থাকাই যেটা অবজেক্ট, মানে ভার্বের প্রথমে যে অবজেক্টটা পড়বে সেটা পাশে থাকবে, একটু দূরে থাক যাই থাক, দুজনের মধ্যে যে প্রথমে থাকবে তাকেই চেষ্টা করবেন অবজেক্ট ধরতে। তার মানে এটা কখনোই নয় যে আপনি যদি দূরেরটাকে ধরেন সেটা ভুল, কখনোই নয়। দেখুন লেট, এবার অবজেক্ট পেয়ে গেছি মি, মিটা থাকলে কিসে হয়? আগের দিন মনে করুন ওখানে ছক করে দিয়েছিলাম, আই হয়ে যাবে। লেট অবজেক্ট দিয়ে দিলাম আই, বি বলছে করতে বি, লেট আই বি ভিত্তি গিভেন, গিভেন। তাহলে হয়ে গেল আমার কি লেট দিয়ে দিয়েছি, মিটা আই করে দিয়েছি, বি দিয়ে দিলাম, গিভ দিয়ে দিলাম, তাহলে এ পেন বাকি রয়ে গেল, গিভেন আ পেন। এবার এই যে প্লিজটা পড়ে আছে একে শেষে লিখে দিবেন। তাহলে আমার ভয়েস চেঞ্জও হয়ে গেল, সঙ্গে এই বাক্যটা দ্বারা যে একটা অনুরোধ বুঝাচ্ছে সেটাও বোঝা গেল। বা এটা যদি আপনি এটা না করেন, যদি মনে করেন যে এ পেনকে আপনি অবজেক্ট হিসেবে ধরবেন, তাও দেখুন কেমন হচ্ছে। লেট এ পেন বি গিভেন মি প্লিজ। বুঝতে পারলেন? প্রথম বাক্যে দেখালাম আইকে অবজেক্ট ধরিয়ে, আর দ্বিতীয় বাক্যে দেখুন এ পেনকে অবজেক্ট ধরে। তাহলে এগুলো অবজেক্ট ধরা মানে কি? এখানে সে সাবজেক্ট হয়ে যাবে। ভালো করে দেখুন, এটা আপনি যেটা ইচ্ছা খুশি করুন, ভার্ব দিয়ে শুরু মানেই লেট দিয়ে স্টার্ট। এটা যদি করেন একদম পারফেক্ট, এখানে কোনো রকম কাটার জায়গা থাকবেই না। এবার কি হয়েছে, যেটা আমি আগেরটাই বলছিলাম যে ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, এগুলো দেখি হয় না? হয়। দেখুন এটা দেখা হয়ে গেছে নিশ্চয়ই। দেখুন মনে করুন স্টপ, এস টি ও পি ফুল স্টপ, এটাই শুধুমাত্র ভয়েস করতে হবে। আর এটা আমার মন গড়া কোনো বলছি না, ইচ্ছা করে স্টপ, এটা বইয়েও আছে স্টপ, এস টি ও পি। আপনি কি করবেন? আর এটা কোনো উত্তরও দেওয়া নেই, দেওয়া আছে কোথায়? এক্সারসাইজে, যেখানে উত্তর দেওয়া নেই, শুধু এক্সারসাইজ দেওয়া আছে স্টপ। তখন কি করবেন? তখন করবেন ইউ আর অর্ডার্ড টু স্টপ। আপনাকে আদেশ করা হচ্ছে থামার জন্য। এখানে হলো ঠিক আছে। এবার আপনি দেখুন স্টপ তো শুধু ভার্বই আছে, এর মধ্যে না আছে অবজেক্ট না কিছু, তো আপনি লেটের নিয়মটা কি করে লাগাবেন? আপনি যদি দেখেন লেটের নিয়ম লাগাবেন, ধরুন লেট, লেট দিলাম আমি, ঠিক আছে। স্টপ তো ভার্ব, অবজেক্ট কিচ্ছু নেই এখানে, আপনি অবজেক্ট কি ধরবেন? কি ধরবেন বলুন? কিছু একটা ধরলেন, জিজ্ঞাসা চিহ্ন, বি স্টপ। তো পরীক্ষার হলে তো আপনি এরকম জিজ্ঞাসা চিহ্ন দেখে আসতে পারবেন না। তখন সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? যে ইউ আর অর্ডার টু স্টপ, বা স্টপ বলছিল অর্ডার, যদি কোনো রকম রিকোয়েস্ট বোঝায় তখন লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, যেটা বলবে ভার্ব সেটাই থাকবে। বোঝা গেল নিশ্চয়ই? বা ধরুন আরো কোনো একটা হয়তো দিয়ে দিল যে শুধুমাত্র থাকলো গো, গো মানে কি? যাওয়া। তাহলে কি হবে? ইউ আর অর্ডার টু গো, ইউ আর অর্ডার্ড টু গো। বাবা যদি এরকম থাকে কাম, তখন কি হবে? ইউ আর অর্ডার্ড, বা আপনারা এখানে আক্সড করতে পারেন, টু কাম। আক্সড মানে কিন্তু জিজ্ঞেস করা না, এই আক্স মানে নির্দেশ করা। নির্দেশ তো এক ধরনের অর্ডারের মধ্যেই পড়ে যায়। ভালো করে দেখুন, এটা যদি বুঝতে পেরে যান তাহলে এরপরে যাব ইন্টারোগেটিভ দিয়ে কি করে ভয়েস চেঞ্জ করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, এটা তাহলে মুছে দিচ্ছি।
এরপরে আমরা যাচ্ছি ইন্টারোগেটিভে। আপনারা নিশ্চয়ই জানেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে চিনতে হয়, আগের দিন দেখিয়েছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে অবশ্যই শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবেই, সহজ একদম চেনা। যে কোনো বাক্যর শেষে এই চিহ্নটি থাকবে, দা চিহ্ন। এবার দেখুন ইন্টারোগেটিভ বা কোশ্চেন। কোশ্চেন হয় দুই প্রকারের, একটা হয় ইয়েস নো কোশ্চেন, আর একটা হয় ডব্লিউএইচ কোশ্চেন। দেখুন ইয়েস নো কোশ্চেন কিন্তু বাংলায় করে কি হবে, হ্যাঁ না কোশ্চেন। হ্যাঁ না কোশ্চেন বলতে কি বোঝা যায় না, যে প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ না দিয়েই দিতে পারবেন সেটা হলো ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন মানে যেখানে তো আপনাকে কিছু বিবরণ বা ব্যাখ্যা করতে হবে, সেটা হয়ে যাবে ডব্লিউএইচ কোশ্চেন। যেমন ধরুন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনার সবাই ভালো আছেন, আপনি কি উত্তর দিবেন? ঘাড় নেড়েই বলতে পারবেন হ্যাঁ কি না, ঘাড় নেড়ে হোক মুখে হোক হ্যাঁ কি না বলবেন। যদি আমি বলি আপনার বাড়ি কোথায়, তখন আপনি কি হ্যাঁ বলবেন, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়, হ্যাঁ। তাহলে লোক কি ভাবেন, পাগল হয়ে গেছেন। তো সেই বিষয়টা দেখুন ভালো করে। আবার আমি যদি আপনাকে আবার জিজ্ঞেস করি যে আপনি কি ভাত খেয়ে নিয়েছেন, আপনি কি বলবেন, হ্যাঁ কি না। যদি বলি আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, তখন কি আপনি বলবেন হ্যাঁ বা না। আমি হয়তো জিজ্ঞেস করলাম যে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, আপনি আমাকে বললেন কি না। তার মানেটা কি, হয় আপনার মাথার মধ্যে কোনো ডিস্টার্ব চলছে, আপনি কোনো রকম মানসিক রোগে ভুগছেন, সেই জন্য আমার কথা বুঝতে পারছেন না, হয় কি না। তো যখন দেখবেন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ আর না শুধুমাত্র এই দুটোতেই দেওয়া হচ্ছে, সেই প্রশ্নটাকেই বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে যে আপনাকে হ্যাঁ না থেকেও বেশি কিছু বলতে হয়, মুখ থেকে আপনাকে কিছু ডেসক্রাইব করতে হয়, বর্ণনা দিতে হয়, তখন সেটা ডব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে। এবার ইয়েস নো কোশ্চেন ডব্লিউএইচ কোশ্চেন কেন এখানে ভাগ করে দেখালাম না, যখন ভয়েস চেঞ্জ করব এখানেও কিন্তু ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেনের বিভিন্ন মানে দুটো প্যাটার্নে ভয়েস চেঞ্জটা হয়। দেখুন প্রথমে আমি দেখাচ্ছি ইয়েস নো কোশ্চেনে, এবং ইয়েস নো কোশ্চেন যদি আপনি শিখে যান আপনার তাহলে ডব্লিউএইচ কোশ্চেনে কোনো রকম সমস্যা থাকবে না। ভিডিওটা কত মিনিট হয়ে গেল, 12 মিনিট। আচ্ছা একটু মনে হয় বড় হয়ে যাবে হয়তো দুটো দেখাতে গেলে। দেখুন প্রথমে ইয়েস নো কোশ্চেন দেখাচ্ছি। সাপোজ মনে করুন বললাম ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। এইটা সাপোজ মনে করুন প্রশ্ন পড়ছে, আপনাকে উত্তর করতে হবে। আপনি এক লাইনেও উত্তর করতে পারেন, আর যারা নতুন একদম বিগিনার যারা আছেন তারা তো এক লাইনে করতে পারবে না, তার একটু সময় লাগবে। কি সময় লাগবে, এটাকে প্রথমে স্টেটমেন্ট করতে হবে, স্টেটমেন্ট করে তার প্যাসিভ ভয়েস করতে হবে, সেই প্যাসিভ ভয়েসকে তারপরে তার যে অক্সিলারি ভার্ব তাকে সামনে এনে সেটাকে এবার কোশ্চেন করতে হবে। এটা করতে গেলে একটু সময় লাগে, কিন্তু যারা বিগিনার আছেন তাদের এইটাই সব থেকে ভালো পদ্ধতি হবে, কারণ বিগিনারদের থেকে সময় লাগবেই। দেখুন ডু ইউ লাইক ইট, এটা যদি আমি স্টেটমেন্ট করি তাহলে কি হবে, ইউ লাইক ইট। এবার আপনাদের মনে একটা হয়তো প্রশ্ন আসছে যে ডুটা কোথায় চলে গেল, ডুটা এখানে কেন এলো না। ডুটা এখানে এই কারণে এলো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নিজের কোনো রকম হেল্পিং বা অক্সিলারি ভার্ব নেই, যার ফলে কোশ্চেন করতে গেলে ডু বা ডিডকে ভাড়া করে আনতে হয়। এবার ভাড়া করে আনা মানে কি, কাজ মিটে গেলে তাকে দিয়ে দিতে হবে। ধরুন বিয়ে বাড়িতে কারো প্যান্ডেলের ডেকোরেটিংস আসছে, বিয়ে বাড়ির কাজ মিটে গেলে তোকে ভাড়ায় সব টাকা দিয়ে, মানে টাকা তো দিতেই হয়, সঙ্গে জিনিসপত্র ফেরত দিতে হয়। তো নাকি বলে না আমি দেখেই দেবো, আমি দেবো নি একটা। এমনকি ওখানে যদি চেয়ার একটা ভেঙে যায় তার ক্ষতিপূরণ দিতে হয়। মানটা বুঝে গেল, যে কাজ মিটে গেলে ওরা সব ভাড়া জিনিস নিয়ে চলে যাবে। ঠিক এখানেও যখন এ তো এখন এখানে কোশ্চেন হিসেবে আছে, আচ্ছা ফুল স্টপ দিয়ে দিই, সব বলে ফুল স্টপ দেওয়া হয়ে গেছে, এ তো এখানে কোশ্চেন হিসেবে আছে। এই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছে ডু চল না তোকে আমি একটু ভাড়াই নিয়ে যাই, কেন না তোকে ছাড়া আমি নিজেকে প্রশ্নবোধক করতে পারবো না। এবার ডু খুব উদার মনে, ডু বলে আচ্ছা চ আমি তাই যাই তোর সঙ্গে, তোর আগে বসে যাই, তোকে কোশ্চেন মার্ক করে দিই। তবে একটা শর্ত, তোর কোশ্চেন মার্ক যেখানেই শেষ হয়ে যাবে আমি সেখান থেকেই চলে আসবো, মানে যেখানেই কাজ বাড়ি শেষ সেখানেই ডেকোরেটিংস ফিরে চলে যাবে। ঠিক সেই রকম ইউ লাইক ইট এটা স্টেটমেন্ট হয়ে গেছে বা অ্যাসার্টিভ হয়ে গেছে, যার ফলে ডুটা উড়ে গিয়েছে, এখানে নেই। এবার ইউ লাইক ইট এটাকে অবশ্যই সবাই আপনারা করতে পারবেন। ইউ লাইক ইটকে যদি আমি করতে যাই কি হবে, ইট ইজ লাইকড বাই ইউ, হয়ে গেল, এটা ফুল স্টপ। কারণ আমি তো এটার প্যাসিভ ভয়েস এটা করলাম, ভালো করে বুঝুন।
ইউ লাইক ইট ছিল, ইউ লাইক ইটকে প্যাসিভ করতে হলো ইট ইজ লাইকড বাই ইউ। আমি এইটার প্যাসিভ করলাম এইটা, কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছে আমাকে তো এইটার প্যাসিভ করতে হবে, তাই কি না? আমাকে তো কোশ্চেন দিয়ে বলছে যে ডু ইউ লাইক ইট, এটার প্যাসিভ করো, আর আমি প্যাসিভ করে দিয়েছি ইউ লাইক ইট। এবার কি, এখানে ডু ছিল একটা অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে কে আসবে আগে? এই যে বাক্যের মধ্যে ইজটা দেখতে পাচ্ছেন, এই যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এইটাই আগে চলে আসবে, ইজ। ইজ আগে বসে গেল, মানে কোশ্চেনের ফরম্যাট তৈরি হচ্ছে, আগে ইজ বসে গেল। এইবার দেখুন যা আছে পরপর লিখে যান। ইজের এরপর কি আছে? ইট। ইট হয়ে গেল, ইজটা একবার দিয়ে দিচ্ছেন, তাহলে আর হবে না। লাইট, লাইট বাই ইউ। অবশ্যই মনে করে জিজ্ঞাসা চিহ্ন আপনাকে দিতেই হবে, চিহ্ন না দিলে ভুল হয়ে যাবে। এইবার যদি মনে রাখেন এটা কি করে হচ্ছে প্রসেসটা, প্রথমে দেখুন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, সেটা এক্সামিনার দিন বা যেই দিক না কেন দিবে, একটা মোটামুটি কোশ্চেন দিবে। যদি সেটা দেখেন আপনি ইন্টারোগেটিভে আছে, সেটা প্রথমে কি করতে হবে? স্টেটমেন্ট করতে হবে। স্টেটমেন্ট করে দিলেন, স্টেটমেন্ট করার পরে ওই স্টেটমেন্টের প্যাসিভ ভয়েস, ওই স্টেটমেন্টের প্যাসিভ ভয়েস করবেন। এবার যে প্যাসিভ ভয়েসটা হয়ে গেল, অর অক্সিলারি ভার্বকে বা হেল্পিং ভার্বকে সামনে এনে সেটা আবার কোশ্চেন ফরম্যাট করে দিবেন, তাহলেই হবে সঠিক উত্তর, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল পদ্ধতি? চলুন আরেকটা দেখাচ্ছি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট দিলাম, এবার পাস্ট ইনডিফিনিট দিচ্ছি। দেখুন তারপরে ওই একই দেই, যে দিয়েছিলাম ডু ইউ লাইক ইট, এখানে দেই ডিড ইউ লাইক ইট, জিজ্ঞাসা চিহ্ন। দেখুন এখানে চেঞ্জ সামান্য, কোথায়? আগেরটাই ছিল ডু, এটা হয়ে গেল ডিড। তাহলে এটা যদি করতে যাই, এটা কোন টেন্স বলুন তো? ইউ লাইক ইট যদি থাকতো শুধুমাত্র হতো প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু ডিড আছে যার ফলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। দেখুন আপনারা প্রায়ই এই জায়গাটায় ছোটখাটো একটু মিস্টেক করা মানে হয়ে যায়, এইটা একটু খেয়াল রাখবেন। ইউ লাইক ইট, এটা মনে করুন আগের সেই অ্যাসারেটিভটা ছিল, আগের বাক্যে যেটা আমি একটু দেখালাম, সেই কি করে কোশ্চেন থেকে ডু ইউ লাইক ইট, তার কিন্তু অ্যাসারেটিভ এটাই ছিল ইউ লাইক ইট, কিন্তু সেটা ছিল প্রেজেন্টে, যার ফলে ডুটা উড়ে গেছিল। এখানেও কিন্তু ডিড উড়ে যাবে, কিন্তু ডিড যদি উড়ে যায়, প্রথমটা ছিল পাস্ট টেন্স, আর এখানে যদি সম্পূর্ণ ডিড তুলে দেই এবং এখানে হয়ে যায় প্রেজেন্ট টেন্স, তাহলে কোথাও একটু ভুল আছে। আর আমরা যে কোনো টেন্স কি করেছি, ভার্ব দেখেছি, সেই লাইকের সঙ্গে একটা ডি বসে যাবে, লাইকড, ইউ লাইকড ইট। এবার হলো সঠিক স্টেটমেন্ট বা অ্যাসারেটিভ। এবার এইটার প্যাসিভ করব, এইটার প্যাসিভ করলে কি হবে? ইট ওয়াজ লাইকড বাই ইউ। এটা ফুল স্টপ। দেখুন সামান্য চেঞ্জ, এখানে ইট ইট ছিল, এখানে ওয়াজ হয়ে গেছে, কারণ এটা পাস্টে আছে বলে। এবার এইটাকে যখন আপনি প্যাসিভ করবেন, এইটাকে যখন আপনি মানে প্যাসিভ তো করা আছে, যখন কোশ্চেনে প্যাসিভ করবেন তখন কি হবে? শুধু ওয়াজটা আগে এসে যাবে, ওয়াজ ইট লাইকড বাই ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। বুঝে গেল? তাহলে প্রথমে প্রশ্ন আপনাকে যেটা দিবে সেটা কোশ্চেন থাকলো, সেটাকে আপনাকে প্রথমে স্টেটমেন্টে বের করতে হবে, স্টেটমেন্টকে তার প্যাসিভ করতে হবে, এবং প্যাসিভ যেটা করলেন সেই প্যাসিভটাকে আবার ইন্টারগেটিভে আনলে উত্তর হবে। এবার আপনারা ভাবছেন যে আমরা হয়তো কোনো পরীক্ষা দিতে গেলাম বা আমরা সময় পাবো না। এবার যারা বিগিনার আছেন, যারা এই স্টার্ট করছেন, তাদের কিন্তু একটু সময় লাগবে, একটু সময় দিতেই হবে। আপনি রেগুলার 1 থেকে 2 মাস বা 3 মাস প্র্যাকটিস করুন, খুব ভালো করে প্র্যাকটিস করুন, তারপরে প্রশ্ন দেখলেই মুখে মুখে উত্তর হয়ে যাবে। আর আপনাকে খাতায় এক্সট্রা করে বের করতে হবে স্টেটমেন্ট, প্যাসিভ ভয়েস, তারপর কোশ্চেন বের করতে হবে, মুখে প্রশ্ন দেখবেন পট করে উত্তর হয়ে যাবে। এটা মানে সময় দিতে হবে। এবার দেখুন, যখন আপনারা দেখলেন যে ইনডিফিনিটে কি হচ্ছে, ডু ডিড সব উঠে যাচ্ছে, এই ইনডিফিনিট বাদে বাকি সব জায়গাতে কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব থেকে যাবে, তখন আর উঠে যাবে না। যেমন দেখুন দেখাচ্ছি, সাপোজ একটা সহজ দেখে যদি উদাহরণ দিয়ে বোঝার জন্য আপনাদের, যে ধরুন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়ে নিয়েছো? এটাকে যদি আমি স্টেটমেন্টে করি, এটা কিন্তু আর আগের মতো হবে না যে এই হ্যাভটা উঠে যাবে। হ্যাভ কিন্তু উঠবে না। কেন হ্যাভ উঠবে না? কারণ বলেছিলাম প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কেবলমাত্র ওদেরকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব ভাড়া করে আনতে হয়, যার ফলে কাজ মিটে যাওয়ার পরে ওই ভাড়া করা ভার্বগুলো চলে যায়। কিন্তু এখানে তো ভাড়া করা নয়,
এ তো ফরম্যাটেই থাকে, এ তো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটেই তো হ্যাভ থাকে। তাহলে এটা যখন আমি বাক্য স্টেটমেন্টে সাজাবো তখন কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস। এবার কিছু মনে পড়ছে বাক্য দেখে? ভালো করে ভেবে দেখুন, এটা দিয়ে উদাহরণ দিয়েছিলাম যখন ফার্স্ট দিন পড়াইছিলাম। এবার এটার প্যাসিভ করুন, কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, ফুল স্টপ। এবার দেখুন প্রশ্ন যেটা দিয়েছে আপনি সেটা স্টেটমেন্ট করলেন, স্টেটমেন্টের আপনি প্যাসিভ করলেন, কিন্তু আমার তো কোশ্চিন ছিল ইন্টারগেটিভে, তাহলে আমাকে ইন্টারগেটিভে অ্যান্সার আনতে হবে, ইন্টারগেটিভে প্যাসিভ আনতে হবে। তাহলে কি করতে হবে, এই যে হ্যাজ শুধু এইটুকু আগে চলে আসবে, হ্যাজ আগে এসে গেল, তারপর কি আছে দেখুন, রাইস, রাইস দিয়ে দেন, বিন, বিন করে দেন, ইটেন বাই ইউ, যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পারছেন। এইটা যদি একটু কষ্ট করে বুঝে যান, মানে ইয়েস নো কোশ্চেনের যদি আপনি প্যাসিভটা বুঝে যান, ডব্লিউইচ 1 মিনিটও লাগবে না বুঝে যাবেন, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের থেকেও কম সময় লাগবে। কেমন দেখুন, এখানে কি ছিল, এখানে এমনি ছিল হ্যাভ ইউ ইটেন রাইস, ঠিক আছে। সাপোজ মনে করুন প্রশ্ন এখানে এরকম দিল, হোয়াই হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কেন ভাত খেলে। শুধু এই জায়গাটাতেই একটা, যেমন এখানে এক্সট্রা হোয়াই ঢুকে গেছে, এইটা একটা এক্সট্রা হোয়াই হয়ে যাবে, আর এটা তখন স্মল লেটার হয়ে যাবে। হোয়াই হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, কমপ্লিট। এইটাই যার ফলে আগে ইয়েস নো কোশ্চেনটা বুঝালাম। ইয়েস নো কোশ্চেন যদি বুঝে যান তাহলে এই যেটা থাকবে এক্সট্রা ডব্লিউ যে একটা ওয়ার্ড, সেটাই শুধু এসে যাবে। শুধু চেঞ্জ কোথায় হয় না, হু থাকলে বাই হুম হয়, আর বাকি যত সমস্ত ডব্লিউএইচ থাকে সেম ডব্লিউএইচ হয়। ডব্লিউএইচ মানে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো যে প্রশ্ন হয় সেম থাকে, শুধুমাত্র এক্সেপশনাল কি হয় না, হু, হু থাকলে বাই হুম হয়ে যায়। দেখুন আরো যদি আপনার এই আগের যে উদাহরণগুলো দিয়েছি সেগুলোও যদি আমি এক্ষুনি করাই, আপনাকে আবার ভালো করে বুঝতে পারবেন। তাহলে আগের প্রশ্নগুলো যদি খাতায় লিখে দেখে থাকেন তাহলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আগেরটা যেমন ফার্স্ট করাইছিলাম, ডু ইউ ইট রাইস, এটা করাইছিলাম না, হ্যাঁ, না না না, ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট এটা করাইছিলাম। এটা কি করছিলাম উত্তরে, ডু ইউ লাইক ইট কে ভাঙলে কি হবে, ইউ লাইক ইট, ইউ লাইক ইট, এটা হচ্ছে ফুল স্টপ। এবার এটা যদি প্যাসিভ করি কি হবে, ইট ইজ লাইকড বাই ইউ, এটা হচ্ছে। এবার এটাকে যদি একদম যেটা আমাদের যেমন কোশ্চেন চাইছে সেই হিসাবে যদি প্যাসিভ করতে তাহলে কি করতে হবে, ইজ ইট লাইকড বাই ইউ, এটা হয়ে গেল। এবার যদি জিজ্ঞেস করা হয়, সাপোজ মনে করুন প্রথমে এখানে হোয়াই দিয়ে দিল, যে কেন তুমি এটাকে পছন্দ করো, হোয়াই ডু ইউ লাইক ইট, তখন এখানে শুধুমাত্র একটা হোয়াই ঢুকে যাবে, আর কিচ্ছু না, যেমন তেমনই থাকবে, হোয়াই ইজ ইট লাইকড বাই ইউ, কমপ্লিট। বুঝে গেল। এইবার দেখুন ডব্লিউএইচ যা থাকবে তাই তো থাকছে, শুধু হু কোথায় চেঞ্জ হয় বা কেমন চেঞ্জ হয়, হুটাই শুধু একটু আমি বুঝাচ্ছি। দেখুন খুব ভালো করে দেখবেন, হুটা এইটাই বেশি পরীক্ষায় পড়ার সম্ভাবনা থাকে। মনে করুন প্রশ্ন দিয়েছে, হু হ্যাজ ডান ইট, এটা প্রশ্ন, ঠিক আছে। এটা যদি আপনারা খুব মানে রেগুলার প্র্যাকটিস করেন, আপনাদের এমন হয়ে যাবে আপনাদের কিছু করতে হবে না, মানে দেখেই বলে দিবেন। যেমন দেখুন কি উত্তর হবে এটা, বাই হুম হ্যাজ ইট বিন ডান, জিজ্ঞাসা। আপনারা ভাবছেন কোথা থেকে কি হলো, বুঝতে কিছু পাচ্ছি না, অবশ্যই বুঝে দেবো, চিন্তা নেই। দেখুন এটা যখন আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন তখন এই স্পিডে করতে পারবেন, বা আমার থেকে হয়তো আরো বেশি স্পিডে করতে পারবেন। কিন্তু এটা যদি একদম নর্মালি যারা বিগিনার আছেন তাদের জন্য কিরকম দেখবেন, দেখুন হু হ্যাজ ডান ইট, এটা প্রশ্ন পড়লো। এবার দেখুন হুটা তো আপনি বাই হুম, এবার বাই হুম যদি করে দেন মানে মাঝে গুলিয়ে ফেলবেন আপনি। বাই হুম এখানে প্রথমে আগে মানে বাই হুম এসে গেল, তারপরে আবার আমরা জানি ভয়েস চেঞ্জ করতে হলে সেখানে একটা বাই বসে, মানে দুটো বাই কোথায় থাকবে, যার ফলে আপনি এটাকে হু না ভেবে কি ভাববেন, আপনি এটাকে হি ভাবুন, যে হি হ্যাজ ডান ইট। এবার নিশ্চয়ই করতে পারবেন, হি হ্যাজ ডান ইট মানে এটা কোন টেন্স হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ডান ইট। হি হ্যাজ ডান ইটকে যদি আপনি যখনই প্যাসিভ করতে কি হয়ে যাবে,
ইট হ্যাজ বিন ডান বাই হিম। এইটা হয়ে গেল, এটা হয়ে গেল তো। এইবার দেখুন এখানে একটা বাই বসেছে, ইট হ্যাজ বিন ডান বাই হিম। এবার দেখুন আমার এই হিটা কেন আসছে, হিটা তো হি এর জন্য আসছে তাই না, কিন্তু আমাকে হি তো এখানে সাবজেক্ট নয়, এখানে বলে দিচ্ছে হু, তাহলে এখানে হি কেটে যাবে। মানে এটা আমি মনে মনে ধরছিলাম সহজের জন্য। আমি কি জানি এখানে হুয়ের জায়গায় কে বসবে, হুয়ের জায়গায় আমি জানি বাই হুম বসবে, বাই হুম বসে দিচ্ছি। বসে গেল বাই হুম, যা বসে গেল দেখুন এখানে একটা বাই আছে, আবার এখানে একটা বাই, এটা কেটে দেন তাহলে, দুটো কেটে গেল বাই হুম। কারণ হি তারা তো ছিল না, হিটাকে আমি মনে মনে করে আনছিলাম সহজ হওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কে ছিল, হু ছিল। হুয়ের জন্য হুম বা হুয়ের জন্য বাই হুম টোটালি ধরে নেবে, যেহেতু বাই হুম বসে গেছে, একটা বাই বসে গেছে, আর তো একটা বাই হবে না। এবার আমি কি বলছিলাম একটু আগে ইয়েস নো কোশ্চেন করাতে, কি বলছিলাম যে ডব্লিউ ওয়ার্ড হোক বা যাই হোক প্রথমেই কিন্তু এসে যাবে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কে আছে, হেল্পিং বা অক্সিলারি হ্যাজ, বাই হুম হ্যাজ করে দিলেন, হ্যাজ করে দিলেন। এইবার প্রথম থেকে আবার আসুন, বাই হুম হ্যাজ ইট, ইট আবার হ্যাজ, হ্যাজ কিন্তু বসে গেছে না, হবে না। বাই হুম হ্যাজ ইট বিন ডান, জিজ্ঞাসা চিহ্ন, এইটা সঠিক উত্তর, তাহলে এইটা হয়ে গেল, ইয়ার থাকলো না। বোঝা গেল নিশ্চয়ই। দেখুন আবার আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করুন প্রশ্ন এরকম এলো, হু হ্যাজ রিটেন ইট। এটা আপনারা প্রথমে একটু চেষ্টা করুন, হু হ্যাজ রিটেন, এটা সহজেই করতে পারবেন, এক লাইনেও করা যায়, বাড়িয়েও করা যায়। এক লাইনে দেখুন, এক লাইনে কি হবে, হুর জন্য কে বসে যায়, বাই হুম, তারপর অক্সিলারি ভার্ব বাই হুম, হ্যাজ, অবজেক্ট ছিল ইট, বাই হুম হ্যাজ ইট বিন রিটেন, হয়ে গেল। এবার যদি আপনারা ভেঙে ভেঙে করছেন তাও হবে, এখানে ভাঙুন, হু হ্যাজ ডান ইট না করে করুন, হি হ্যাজ, রিটেন ছিল, সরি, হি হ্যাজ রিটেন ইট, ফুল স্টপ দিয়ে দিলেন। এবার এইটার প্যাসিভ করুন, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন, মানে এইটার প্যাসিভ করছে, ইট হ্যাজ বিন রিটেন বাই হিম, এতটা হয়ে গেল। এইবার যে এতটা যে হয়ে গেল, এটা তো নিশ্চয়ই প্যাসিভ যেটা করছেন সেটা তো নিশ্চয়ই কোশ্চেন মার্ক করতে পারবেন, তাহলে কোশ্চেন মার্ক করলে কি হবে, হ্যাজ ইট বিন রিটেন বাই হিম, এইটা হবে উত্তর। এইবার ভালো করে দেখুন, প্রশ্ন আমাকে চাইছিল এখানে, কিন্তু প্রশ্ন কি চাইছিল যে হু দিয়ে, আর আমি তো নিজের সুবিধার জন্য আমি হি ধরছি, যার ফলে এখানে বাই হুম হয়েছে, এখানেও বাই হুম হয়েছে, তাহলে এখানে বাই হুম কেটে যাবে, বাই হুম এখানে থাকবে না, বাই হুম বাদ। বুঝা গেল, কারণ আমার তো সাবজেক্ট তো হু আছে, আমি তো হি তো নিজের সুবিধার জন্য করছিলাম, তাহলে আমার এখানে এই যেটা হির জন্য হিম, হিম কেটে গেল, আর বায়ও কেটে যাবে। কেন বাই কেটে যাবে না, হুয়ের জন্যই তো বাই হুম আসছে আমার, তাহলে এক্সট্রা আর কোনো রকম দরকার নেই বাই কিছু আনার, তাহলে বাই হুম আগে বসে গেল। বাই হুম এই এইটা তখন ছোট হাতে হয়ে যাবে, বাই হুম হ্যাজ ইট বিন রিটেন, এগুলো যেহেতু বাদ, যখন বাদ হয়ে গেছে আমি কি করতে রাখবো, তাহলে এখানে আমার জিজ্ঞাসা চিহ্ন পড়ে যাবে, এটা বাদ। ভালো করে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও কত সহজভাবে করানো যায় সেইভাবে করানোর চেষ্টা করব। আপনি একটু ভালো করে দেখে নিন। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।